নমস্কার, শুভ দ্বীপ্রহর অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। এই সময়ের অনুষ্ঠান মানেই আমরা জানি যে নানা রকম সমস্যায় জর্জরিত যারা রয়েছেন ওপারে বসে বহু মানুষ এমন আছেন। মানুষ মানেই একটা জীবনে চলার পথ, আর সেই পথ সবসময় মসৃণ নাও হতে পারে, কিন্তু পথটাকে মসৃণ করে তোলার জন্য এবং আপনার যে পরিস্থিতি বর্তমানে রয়েছে গ্রহ নক্ষত্রের পজিশন অনুযায়ী হয়তো সাময়িক সমস্যায় ভুগছেন, তার থেকে বের করে আসার যে মাধ্যম, সেই মাধ্যম কিন্তু দেখিয়ে আসছেন অবশ্যই বিশিষ্ট জ্যোতিষরা। আজকে এমন একটি অনুষ্ঠানে আপনাদেরকে আবার বলবো, যার অনুষ্ঠান অবশ্যই আপনারা ফোন করতে থাকুন। তার হাত ধরে বহু মানুষ বিভিন্ন সমস্যা থেকে যেমন বেরিয়ে আসছেন, জীবনে একটা নতুন পথের আলোর দিশা খুঁজে পাচ্ছেন। তিনি আর কেউ নন, অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ, মানুষের কাছে যার কাজের দ্বারা তিনি নিজে স্বীকৃত হয়েছেন, শ্রদ্ধার আসনে বসেছেন। তিনি আর কেউ নন, বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রী রামকৃষ্ণ শাস্ত্রী। অনেক স্বাগত দাদা আপনাকে। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা মাকে প্রণাম জানিয়ে, আমার জন্মদাত্রী পিতা মাতা এবং গুরুদেবকে প্রণাম জানিয়ে, আমার থেকে বয়সে কনিষ্ঠ সকল ভাই বোনেদের আমার প্রাণ ভরা ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভ ফোনিং অনুষ্ঠান আমি শুরু করছি। আজকের লাইভ ফোনিং অনুষ্ঠানে যে বিষয়বস্তুটা নিয়ে খুবই ইন্টারেস্টিং কিন্তু বিষয়টা, হ্যাঁ, যে আমরা ছোট থেকে শুনেছি যত দোষ নন্দ ঘোষ, এই কথাটা বলে, তবে পুরো ব্যাখ্যাটা আপনার কাছেই শুনবো। দেখুন, এই যে যত দোষ নন্দ ঘোষ কথাটার উৎপত্তি হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় খুব দুরন্ত ছিলেন এবং তিনি গ্রামের সবার বাড়িতে গিয়ে ননি চুরি করে খেতেন এবং সবাই নন্দঘোষকে এসে কৃষ্ণের নামে নালিশ করতেন এবং নন্দঘোষ কৃষ্ণকে এত ভালোবাসতো এই জন্য তাকে কোনো রকম শাসনই করতো না। তো তাই সবাই বলতো এই নন্দঘোষটারই যত দোষ। হ্যাঁ, তারপর থেকে এই কথাটার উৎপত্তি হয়েছে। মানে লোক যে দোষ করে না তাকে যখন দোষ দেওয়া হয় তখন বলে যে যত দোষ নন্দ ঘোষ। তো এই ব্যাপারটা তুলনামূলকভাবে আমি আমার জ্যোতিষ করতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো দোষ নেই, ছেলেটিকে সন্তানটিকে মা বাবা ঠিকমতো মানুষ করতে পারেনি, কিংবা তার গ্রহগত অবস্থানে চারিত্রিক বৈশিষ্ট্য সেভাবে তৈরি হয়নি, তার ইচ্ছা শক্তি ভুল ভ্রান্তি প্রচুর আছে, তার মধ্যে নেগেটিভিটি প্রচুর আছে, নেগেটিভ অরা রয়েছে এবং গ্রহ দোষের কারণে সে ভালো তৈরি হয়নি এবং একান্নবর্তী পরিবারে অন্য সব ছেলে মেয়েগুলো ভালো হয়েছে। মা কি বলছেন যে আমার ছেলেটি ভালো, কেউ ক্ষতি করেছে এবং তার মনের মধ্যে কিন্তু যারা পাড়ায় পাড়ায় অল্প বিদ্যা ভয়ঙ্করী এরকম জ্যোতিষ আছে, কিংবা যারা টিভির পর্দা দেখে জ্যোতিষ শাস্ত্রটা শিখেছেন, সেরকম মানুষ মনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন যে আপনার ছেলেটি ভালোই ছিল, একে কেউ ক্ষতি করেছে। তার মানে যত দোষ নন্দ ঘোষ, কিছু হোক বা না হোক এরকম। আসলে ছেলেটি যখন জন্মেছে তার প্রারব্ধ নিয়ে জন্মেছে। আচ্ছা, মায়ের দুটো সন্তান, একটি সন্তান হয়েছে মহামানব, আর একজন সন্তান হয়েছে চারিত্রিক দোষ বিশিষ্ট। তাহলে এবারে আপনি ভাবুন, প্রত্যেকটা মানুষ তার প্রারব্ধ কর্মফলের দ্বারা তিনি জন্মগ্রহণ করেন। এই যে আমাদের শেষ রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির যারা জন্মায়, অনেকে বলেন যে মীন রাশির জাতক জাতিকাদের এটাই শেষ জন্ম। তারা বহু জন্ম থেকে দেখবেন বেশিরভাগ মীন রাশির জাতক জাতিকারা এরা কিন্তু আধ্যাত্মিকতা এবং ধার্মিকতা নিয়ে কিন্তু চলার চেষ্টা করেন। আচ্ছা, এবং এদের মধ্যে একটা ধর্ম সম্পর্কে একটা আগ্রহ এবং ঈশ্বরের প্রতি একটা বিশাল আগ্রহ এবং ত্যাগ এদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায়। অন্যান্য রাশির ক্ষেত্রে, বিশেষত ধনু রাশির ক্ষেত্রেও কিছুটা দেখা যায় এবং মীন রাশির ক্ষেত্রেও দেখা যায়, অধিপতি বৃহস্পতি বলে। কিন্তু
মীন রাশি হচ্ছে রাশিচক্রের 12টি রাশির শেষ রাশি। এই মীন রাশির জাতক জাতিকাদের বিশেষত এদের জন্ম বলে পুনর্জন্ম হয় না। এটা কি সত্যি দাদা? এটা সত্যি বা মিথ্যে আমি তো আর গত জন্মে গিয়ে মানে দেখতে এটা পারবো না, কথা কিন্তু হয়ে আমাদের এসেছে। মুনি ঋষিরা অনেক সাধনা করে অনেক রকম রিসার্চ করে তারা বলেছেন যে যেমন আমরা জ্ঞানগঞ্জ সম্পর্কে শুনতে পাই, কে গেছেন, কোথা থেকে গেছেন, কবে গেছেন, বা তার ছবি কিরকম, বা তার কার সাথে কথা হয়েছে, এগুলো ব্যাখ্যা বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু। মানে কিছুটা মেনে চলা। হ্যাঁ, মেনে চলা হয়তো হতে পারে। আমাদের কিন্তু এই জ্যোতিষ শাস্ত্র বাদ দিয়ে যে শাস্ত্র সম্পর্কে যদি কোনো রকম পরিবর্তন আনতে পারে তবে এই শাস্ত্র। তবে আমার সপ্তমে কেতু, অষ্টমে মঙ্গল, দশমে বুধ, চারিত্রিক বৈশিষ্ট্য আমার এই হবে, কোনো জ্যোতিষী গ্যারান্টি দিয়ে সম্পূর্ণ বিচার না করে বলাটা, সঠিক সিদ্ধান্তে আসাটা, নবাংশ চার্ট বিচার করেও একেবারে পারফেক্ট জায়গায় আসা সম্ভব না। কারণ এটা হচ্ছে অকাল সায়েন্স, এক পারফেক্ট সায়েন্স নয়। 1+1 2 হয়, এখানেও হবে। আইজ্যাক নিউটনও তাই বলবে, এবং আপনার আমেরিকায় যারা বৈজ্ঞানিক আছে তারাও বলবেন 1+1 2, কিন্তু আমার এখানে 1+1 অনেক সময় 3 হয়ে যেতে পারে, তাই এটা অকাল সায়েন্স। তো বিষয় হচ্ছে যে মানতে পারে 98%, 95% আপনার কারেক্ট হতে পারে, কিন্তু 5% আপনাকে ধরে নিতে হবে যে এটা মিলবে না। হ্যাঁ, যিনি মেলাতে পারবেন তিনি ঈশ্বর প্রদত্ত, মানুষ ছাড়া আর কিছু নন। তো একটা মানুষের যে তাদের কথাবার্তা, বলার ধরন, হাঁটা চলা সমস্ত কিছু নির্ভর করে তার গ্রহগত অবস্থানের ওপর। আমরা শুধু অহেতুক কারণে আমরা গ্রামগঞ্জে বহু জায়গায় দেখি যে জানে পুরো পৌরোহিত্য করেন, তিনি বলে দিচ্ছেন যে এটা করিয়ে দিন, এটা পরিয়ে দিন। হ্যাঁ, কিন্তু আমরা আদেও কিন্তু সঠিকভাবে বুঝতে চেষ্টা করি না, বা তার কাছে ব্যাখ্যাটা চাই না যে কেন এবং কি কারণে আমরা কিন্তু এই কাজটি করব। একদম। এবং আবার দেখা যায় যে নিজেকে বিশাল ঢাকঢোল পিটিয়ে টিভির পর্দায় বসে বলছেন আমি বিশাল বড় একজন জ্যোতিষী। হ্যাঁ, তিনি বলছেন যে এটা তুমি এই টাকা খরচা করো, কিন্তু তার এই খরচা করানোর গ্যারান্টিটা কিন্তু তাকে নিতে হবে। আমি একজনকে তার উপার্জিত অর্থ পরিবর্তনের জন্য খরচা করছি, কিন্তু তার দায় এবং দায়িত্ব সেই জ্যোতিষীকে নিতে হবে, কারণ তিনি প্রকৃতভাবে অর্থটা ব্যয় করছেন কিনা আমার জানার অধিকার আছে। একদম। আমার কষ্টের উপার্জিত অর্থ সঠিকভাবে ব্যয় হচ্ছে কিনা সেটা জানার আমার অধিকার আছে, এবং আমার কতটা পরিবর্তন আসলো এটা বোঝারও অধিকার আমার আছে। হ্যাঁ, কারণ আমি দান করতে বসিনি, আমার কাছে যিনি আসছেন তিনি সেবা নিতে আসছেন, এটা আমার প্রফেশন। আমি যতক্ষণ তাকে উপকার না করতে পারবো তার অর্থের দায় এবং দায়িত্ব সম্পূর্ণ আমার, কারণ গ্যারান্টি দিয়ে কাজ দিতে হবে। আমি মনে করি আজকে সেই ফ্রডের জায়গায় আর নেই। একেবারে সে যারা ফ্রড করতেন, যেসব জ্যোতিষীরা, তারা কিন্তু বাজার থেকে আস্তে 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 উঠে গেছে। আপনি দেখুন, দেখতে পাবেন না, আপনাদের চ্যানেলেও তাদের দেখতে পাবেন না, কারণ তারা মার্কেট থেকে বেরিয়ে চলে গেছে। তাই তো, মানুষ যখন প্রত্যাখ্যান করে তখন ভালো মতো প্রত্যাখ্যান করে। মানুষ দেখুন, দীর্ঘদিন ধরে একটা মানুষকে অল্প দিনের জন্য বোকা বানানো যায়, দীর্ঘদিনের জন্য কিন্তু মানুষকে বোকা বানানো যায় না। এটা কিন্তু মনে রাখতে হবে। মনে হচ্ছে আমাদের লাইনে কেউ আছেন, এবং কেউ আছেন। আচ্ছা, হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি নমস্কার, নমস্কার শ্রী রামকৃষ্ণজি, নমস্কার। নমস্কার। নমস্কার, আমার নাম শুভা, আমি দিল্লি থেকে বলছি। হ্যাঁ। আর আমি একটু আমার হাজবেন্ডের সম্পর্কে জানতে চাইছি। আচ্ছা। ওনার জন্ম মানে সময়টা আমি ঠিক আপনি জানি কি না। আমার এক মিনিট, আপনি কি আমার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, আমি কিন্তু সিটিভিএন থ্রু দিয়ে আপনার অনুষ্ঠান দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। দেখেন, আমার একজন, হ্যাঁ বলুন। আপনার কি কোনো কেউ আমার কাছে কখনো কাউকে পাঠিয়েছেন বা কেউ এসেছিল জানেন? আমার
মানিকতলাতে আমার একজন বন্ধু আছে, তিনি হ্যাঁ। আপনার কাছে গেছিলেন এবং তিনি অনেক সুরাহা পেয়েছেন। তাই হ্যাঁ। জন্য আমার বন্ধুই বলেছিল যে আপনাকে কল করতে, আপনার কাছে জিজ্ঞেস করতে। তাই আমি কল করছি, অনেকদিন ধরে চেষ্টা করছিলাম, পাচ্ছিলাম না, তাই আজকে আমার কলটা লাকিলি লেগেছে। আমি দিল্লি থেকে বলছি। বাহ। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 22শে নভেম্বর 1983। 22শে নভেম্বর আর 1983। হ্যাঁ, কিন্তু সময়টা কটার আমার ঠিক সময়? জানা কটার নেই। সময়? সকালবেলার দিকে হবে, 12টার আগে। তবে সময়টা আমি ঠিক জানি না, কারণ আমার শাশুড়ি মা মারা গেছেন, উনি জানতেন। সকাল 12টার আগে। আগে আগে আচ্ছা, কোথায়? দিল্লি? হ্যাঁ, দিল্লিতেই উনি। তার মানে 22/11/1983 সকাল 11টা, দিল্লি। হ্যাঁ, দিল্লিতে জন্মেছেন। আচ্ছা, আর আমি যেটা জানতে চাইছি, হ্যাঁ বলুন। হ্যালো, আমাকে একটু বলতে দিন আগে। এখানে লগ্নের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ। দেখুন, আপনার হাজবেন্ডের মানসিক অস্থিরতা কিন্তু বর্তমানে প্রচন্ড বেড়ে যাবে। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আপনার হাজবেন্ডের মানসিক অস্থিরতা এবং হ্যাঁ। ভুল চিন্তা ভাবনা করার একটা টেন্ডেন্সি কিন্তু বর্তমানে কিন্তু বাড়বে। ওনার আচ্ছা। টেনশন, ডিপ্রেশন বর্তমানে বাড়বে এবং উনি কিন্তু ন্যায়নিষ্ঠ, ধর্মপরায়ণ, মানে যুক্তি তর্ক দিয়ে ভগবান বিশ্বাস করেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ। যে হ্যাঁ, সহজে জানি, কিন্তু হ্যাঁ। উনি কারোর কাছে মাথা নিচু করবেন না। ওনার নিজস্বতা বোধ বেশি থাকবে এবং ওনার কিন্তু উচ্চাকাঙ্ক্ষা প্রবল থাকবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, হ্যাঁ বুঝেছি। আচ্ছা, মূলত এনার কিন্তু বিদেশ যাত্রা যোগ রয়েছে। কি বললাম? হ্যাঁ, আপনার হ্যাঁ, বিদেশ হাজবেন্ডের যাত্রার যোগ আছে। বিদেশ যাত্রা যোগ রয়েছে। বর্তমানে হ্যাঁ। কিন্তু কাজের উন্নতি হবে কিনা এই নিয়ে মূলত আপনার প্রশ্ন। তাই কি? হ্যালো, আসলে ওনার একটা প্রমোশন হয়েছে। হ্যাঁ। আর ওনার কিন্তু 2-3 বছরের মধ্যে 3টে প্রমোশন হয়েছে। হ্যাঁ। আর সেই প্রমোশনের থ্রুর জন্যই ওনাকে কিন্তু আমেরিকাতে যাওয়ার জন্য বলছে। হ্যাঁ। আর আমি এটা জিজ্ঞেস করতে চাইছি যে মানে এটা কি সম্ভব হবে, আর যদি হয় কতদিনের মধ্যে হবে, আর আগে কি প্রমোশন আরো হবে? দেখুন, উনি প্রচন্ড ট্যালেন্টেড মানুষ, আচ্ছা। ট্যালেন্টেড মানুষ, কিন্তু ওনার গ্রহণযোগের প্রতিকার ওনার করা উচিত। কারণ আপনি একটা জিনিস বুঝুন, একটা ঘরের মধ্যে সমস্ত ফার্নিচার থাকা সত্ত্বেও সেই ঘরে যদি বৈদ্যুতিক সংযোগ বা আলোর ব্যবস্থা না থাকে, সেই ঘরের হ্যাঁ। দ্রব্যগুলো যেরকম দেখা যায় না, তেমনি হ্যাঁ। ওনার অনেক গুণ থাকা সত্ত্বেও সেই গুণের হ্যাঁ। প্রকৃত যে একটা মর্যাদা, হ্যাঁ, হ্যাঁ। উনি প্রচুর হ্যাঁ। পরিশ্রমী, হ্যাঁ, যে পরিশ্রমের কারণে উনি সবসময় কাজ নিয়ে কিন্তু টেনশনে থাকেন। তাই হ্যাঁ। কি? তাই হ্যাঁ। এটা হয়? হ্যাঁ, এটা কিন্তু ঠিক। উনি মানে ছুটির দিনেও বসে কাজকর্ম করেন, হ্যাঁ, আমরা রাগারাগি করি, কিন্তু উনি তাও অফিসে খুব প্রচন্ড responsibility কাজ করে। পরিশ্রমী এবং সমস্ত কিছু ওনার জীবনটাই কাজ নিয়ে। সেই তার যে প্রকৃত মূল্য সেটা পেতে বাধা সৃষ্টি হবে। ঘাড়ে এবং কোমরে ওনার সমস্যা হবে, চোখের সমস্যা হবে। হ্যাঁ, এই কোমরের সমস্যাগুলো সমস্যাটা আছে। আচ্ছা, দেখুন কোমরে একটা কিভাবে সমস্যা বলে দিচ্ছেন হচ্ছে। পরপর। হ্যাঁ, হ্যাঁ, এই যে সমস্যাগুলো ওনার তৈরি হওয়ার যোগ রয়েছে এবং আমার মনে হচ্ছে ওনার যে চন্দ্র রাহু গ্রহণ যোগ এবং রবি কেতু গ্রহণ যোগ, এই ইমিডিয়েট ওনার দুটো গ্রহণ যোগের প্রতিকার করা উচিত। কারণ আগামী দিন ওনার কিন্তু মানে ডাক্তারের অর্থ দিতে দিতে শেষ হয়ে যাবে। ওনার নার্ভাস সিস্টেমের প্রবলেম হবে, চোখের সমস্যা হবে এবং উনি কিন্তু কিছুটা মানে অসংলগ্ন আচরণও করতে পারেন। এটা জ্যোতিষ শাস্ত্র মতে, আমি তো ডক্টর নই,
আপনি চিকিৎসকের নিশ্চয়ই পরামর্শ নেবেন পরবর্তীকালে। রোগ ধরা পড়ার পরে চিকিৎসক তো পরামর্শ দেন, কিন্তু জ্যোতিষীরা রোগ আসার আগে একটা পূর্বাভাস দিতে পারে যে আজকে বৃষ্টি হবে বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আগামীকাল আছে, এইটুকু আপনি দেখবেন। আর আপনার ক্ষেত্রে বিশেষত ওনার স্ত্রী, আপনি স্ত্রী তো? হ্যাঁ হ্যাঁ, আমি ওনার স্ত্রী। হ্যাঁ, আপনার বিশেষত শরীরের নিম্নাংশে, পায়ে, গোড়ালিতে আপনার সমস্যা হওয়ার যোগ আছে। হঠাৎ উঁচু আমার জায়গা পায়ে থেকে, অসুবিধা আছে। আচ্ছা, হ্যাঁ, পায়ে অসুবিধা আছে। একদম তাই বলে দিচ্ছেন, একটা কিন্তু এখানে উঁচু বসে জায়গা যাবে। থেকে পড়ে গিয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা আপনার আছে। আর একটা বিশেষত, এই রবি কেতু গ্রহণযোগ থাকার জন্য একজন মহিলা যিনি কর্মক্ষেত্রে রয়েছেন এবং আপনার হাজবেন্ডের খুব বিরোধিতা করবেন এবং তার সম্পর্কে সমালোচনা এবং তার সম্পর্কে অপবাদ দেওয়ার চেষ্টা কিন্তু করবেন। এই বিষয়েও কিন্তু আপনার হাজবেন্ডকে নজর রাখতে হবে। আমি বোঝাতে পারলাম? যদি না বোঝাতে পারি, আমার বোঝাতে পেরেছেন। আর আগেও অনেক এরকম মানে কনস্পিরেসি ওনার এগেইনস্টে হয়েছে কর্মক্ষেত্রে, তবে আমি মা তারার আশীর্বাদে উনি এই সবগুলো রিকভার করে এসে আজকে অনেক প্রমোশন এখানে এসে দাঁড়িয়েছেন, আর একটা ভালো বেসরকারি ফার্মে অনেক ভালো পজিশনে উনি কার্য করছেন। তবে হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন, একটা সেরিব্রালের ইস্যু তো ওনার এসে গেছে, কারণ ওই আচ্ছা। ল্যাপটপে বসে বসে কাজ করতে করতে যেটা হয়, ওইটাই আমি একটু প্রতিকার করতে চাইছি। যদি কিছু অ্যাস্ট্রোলজির থ্রু দিয়ে প্রতিকার হয়, তাছাড়া মা তারা তো সবসময় আমাদের সাথে আছেন, আমরা খুব পুজো পাঠ করি, আর ওই জন্যই হয়তো আমরা বেঁচে আছি এখনো পর্যন্ত বলতে পারেন। ওই জন্যই হয়তো দেখুন, এইখানে লাইনও পেয়ে গেছেন কথা বলার আজকে জন্য। তারামার কৃপায় আমি কদিন আগে সত্যি। মা ত্রিপুরেশ্বরীকে দর্শন করে এলাম, আমি কামাখ্যা মাকে দর্শন করে এলাম, এবং কামাখ্যা মায়ের ওখানে এখনো আমার দাদা বসে আছেন। দেবেন টিভি প্রোগ্রামের শুরুতে যিনি একদম জটাধারী মানুষ রয়েছেন, তার সঙ্গে আমার ছবি রয়েছে, একটা গান যখন চলে, উনি এখনো কামাখ্যায় রয়েছেন। সেখানে অনেক ভক্তবৃন্দ যারা আছেন তাদের খাওয়া দাওয়া এবং আমাদের টিমের লোকেরাও ওখানে রয়েছেন। আমি চলে এসেছি লাইভ প্রোগ্রাম করতে, অনুষ্ঠান করতে। আবার আমি সুযোগ সুবিধা পেলে আমি আবার পৌঁছে যাব। হ্যাঁ, তো তারাপীঠেও আমার হোমযজ্ঞ রয়েছে। হ্যাঁ, তারাপীঠে একটা আমি আশ্রমও তৈরি করছি। আর আপনি আমার নাম্বার যে 22 নাম্বারে আপনি আমাকে একটা মিস কল করে রাখতে পারেন বা ফোন করে রাখতে পারেন, তাহলে আপনার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ থাকবে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ থাকলে আমি আপনাকে কখন কোথায় আছি বা কোনো প্রশ্ন করলে তার অ্যান্সার কিন্তু আমি আপনাকে দিতে পারবো। আপনি আমার সঙ্গে যোগাযোগও রাখতে পারেন এবং আমি আপনাকে পুজোর ছবিগুলোও পাঠাতে পারবো এবং কোথায় কখন পুজো হচ্ছে আপনি সেগুলো, যখন আপনি ঈশ্বরের প্রতি এতটাই তারা মায়ের প্রতি আপনার ভক্তি এবং বিশ্বাস রয়েছে, আপনি কিন্তু আমার মনে হয় আপনার এই ভক্তি এবং বিশ্বাসের জন্যই আপনার হাজবেন্ড কিন্তু আস্তে আস্তে উন্নতি করছে এবং আপনার হাজবেন্ড এতটা সুস্থ আছে। না হলে এই যে দুটো গ্রহণযোগ ওনাকে এতদিনে কিন্তু বিছনায় ফেলে দিতে পারতো। একদম। দেখুন, সব থেকে বড় বিষয় এটা যে শুধুমাত্র একটা জন্মছক দিয়ে কত কিছু বলে দিলেন এবং সবটাই সঠিক। আমরা না বিভিন্ন সময় আমাদের সমস্যার সমাধান চাই, সঠিক জায়গা খুঁজে পাই না। আমার মনে হয় শুধুমাত্র ছক দেখে যিনি এত কিছু বলে দিতে পারেন, আপনার সমাধান কিন্তু সেখানেই রয়েছে। অবশ্যই চেম্বার কোথায় কবে রয়েছে দাদার বলে দেবো, তবে তার আগে আপনাদেরকে আরো একবার বলি যে এই মুহূর্তে আমাদের সঙ্গে কোনো বন্ধু অপেক্ষা করছেন অলরেডি, একটু অপেক্ষা করতেই হবে, তারপরে চেম্বারগুলো বলে দিচ্ছি। ফোনটা নিয়ে নেব। কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার। কোথা থেকে কে বলছেন? আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি। আপনার নামই আমাকে আকর্ষণ করে। আমি ঠাকুরমা স্বামীজির ভক্ত, আপনার প্রোগ্রাম দেখি, তা আমার খুবই ভালো লাগে এবং আপনার কথাবার্তা এত সুন্দর এবং এত কনভিনসিং, যেটা আমাকে মানে প্রভাবিত করে। আমি আপনার প্রোগ্রাম দেখি, আমাদের কেউ কেউ আপনার দ্বারা উপকৃত। তো আপনি একটু আমি একটু মেয়ের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ বলুন। দেখুন, ডেট অফ বার্থ। প্রথম কথা বলি, এই নামটা আমি রাখিনি, আমার মা রেখেছিলেন এই নামটা। উনি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে স্বপ্নে দীক্ষা লাভ করেছিলেন এবং ওনার দীর্ঘদিন বিবাহের 25-26 বছর পর যখন আমি হয়েছি তখন উনি আমার নামে নাম রেখেছিলেন যাতে বারবার ঠাকুরকে ডাকা যায়। তো এত বড় নাম বহন করে চলছি ওনার নাম।
আপনি আমার প্রণাম নেবেন, আমি আপনাকে প্রণাম জানাই যে না, এত বড় আমাকে- মহাপুরুষ আমি নই যে আমাকে শ্রদ্ধা অর্পণ করতে হবে আপনার। তারা মার কৃপায় আমি কাজ করে যাই, মায়ের আচ্ছা। কৃপায় সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক। আমি তো হ্যাঁ। শুধুমাত্র একজন মেকানিক। আমি চাই আপনার সত্যি আপনার কথায় আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি বলুন হ্যাঁ। আপনার মেয়ের ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, আমি এইরকমও শুনেছি, একজন বলেছেন সবার আশীর্বাদ জন্য জ্যোতিষী শ্রীরামকৃষ্ণ আপনার সম্বন্ধে বলেছিলেন, বেশ, সেই বেশ। সব প্রোগ্রামও আমি শুনেছি। আচ্ছা, আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। বলুন বলুন, বলুন, date of birth, ডেট অফ yes. বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 14/10/83। 14/10/1983। কটার সময়? হ্যাঁ, সময়টা বলুন আর স্থানটা বলুন, কোথায় সময় জন্ম? সকাল 6:36। সকাল 6:36। কোথায়? শ্যামনগর, শ্যামনগর। এই যে ভাটপাড়া শ্যামনগর। ও বাবা, ওখানে তো সব আগে পণ্ডিতদের আড্ডা ছিল। হ্যাঁ আচ্ছা, সেদিন শুক্রবার ছিল তো? হ্যাঁ, শুক্রবার ছিল। তুলা লগ্ন, ধনু রাশি। হ্যাঁ, আচ্ছা, ধনু গণ রাশি। হচ্ছে নরগণ, জানা আছে? হ্যাঁ আচ্ছা, টাইম তো বেশি নেই, কিন্তু তার মধ্যেও কিন্তু আমাকে বলে দিতে হবে। হুম ও বাবা, লগ্নে হচ্ছে শনি বসে আছে। আচ্ছা, লগ্নের দ্বিতীয় বৃহস্পতি কেতু গুরুচণ্ডাল যোগ ভোগ করছে। 44 বছর বয়স মেয়ের, না? 43 বছর, 43 বছর। বছর। ওর উচ্চ শিক্ষা যোগ আছে। হ্যাঁ, ও চাকরি করে। হ্যাঁ, চাকরি করে। হ্যাঁ, ও কিন্তু খুব যুক্তি তর্ক দিয়ে ভগবান বিশ্বাস করবে। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, তবে আচ্ছা, আমি যেটা ওর বিবাহে যে বাধা, হ্যাঁ। বুঝতে পেরেছেন? ওর যে বিবাহে বাধা, মনের মতো হ্যাঁ। পাত্রস্থ করা যাচ্ছে না। হ্যাঁ ও যেরকম চায় সেরকম পাত্র হ্যাঁ। খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর বিবাহটা ভালো হবে না। বিবাহে বাধা, নানা রকম সমস্যা, বিবাহে মামলা মকদ্দমা, অশান্তি, এসব যোগ কিন্তু রয়েছে। এগুলো কাটাতে হবে। হ্যাঁ, ভালো প্রতিকার বা প্রতিবিধান করলে আশা করি কিন্তু ওর এই যে প্রারব্ধ যে কর্মফলের জন্য যে বাধা বিঘ্ন হচ্ছে, তবে সেগুলো কেটে যাবে। আমার মনে হচ্ছে যদি ঠিকমতো কাজ করা যায়, জানুয়ারি মাসের দিকে ওর কিন্তু বিবাহ হয়ে যেতে পারে। হ্যাঁ, জানুয়ারি মাসের থেকে, আচ্ছা। এই জুলাই মাস থেকে হ্যাঁ। জানুয়ারি অবধি আচ্ছা। ওর একটা বিবাহ যোগ আসার সম্ভাবনা রয়েছে, যদি এইগুলোকে ঠিকমতো কাটানো যায়। দাদা যেগুলো বললেন আপনার মেয়ের সম্পর্কে, ঠিক কি এটাই একটু কি আপনি জানতে মনোমালিন্য চাইছিলেন? হচ্ছে, ইদানিং ব্যবহারে একটু পরিবর্তন হয়েছে দেখছি। আচ্ছা, দেখুন, সব থেকে বড় বিষয় কি মেয়ের সমাধান তো ব্যবহারে চাইছেন। পরিবর্তন কি? মেয়ে বেশি করে জল ঘাটবে, মেয়ে বেশি করে জল ঘাটবে, একটু কথায় কথায় রেগে যাবে, এমনকি আপনাদের সাথে বিরোধিতাও করবে। একদম। হ্যাঁ, তারপরে আরো কিছু কথা আছে যে কথাগুলো আপনি আমাকে ফোন করলে বলবো, না বেশ, করলে বেশ। বলবো না, সেই ভয়েরও কারণ আছে। অবশ্যই, সেগুলো আপনারা- আপনি শুধু আমাকে ফোন করবেন, একদম, একদম। আমি বলেও দেব আপনি কোন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। দাদা কিন্তু ফোন নিজেই তোলেন, হেল্পলাইন নাম্বার যেটা দেখছেন টিভি স্ক্রিনে, এই বিষয়ে ডক্টর আছে। একদম। আমরা আগে 90 অনেক শিকড় বাকড় বেটে দিতে পারতাম, এখন একদম, পারি না, পারি অ্যান্টি না, ব্ল্যাক একদম ম্যাজিক ঠিক। অ্যাক্টের জন্য। 9038002022 এই নাম্বারে ফোন করবেন। বম্বেতে 2 দিন চেম্বার করছেন, অনেক দিন পরে যাচ্ছেন দাদা, সেখানে জুলাই মাসের 4 বম্বের তারিখ জন্য এবং তাড়াতাড়ি 5 বুকিং তারিখ। করুন। বম্বের Booking মানুষরা করুন। খালি বলছেন আসি না একদম। আসি না, 1 বছর হয়ে গেল। একদম। বম্বের জন্য বুকিং করুন।